শ্বশুর চেহারা দেখে আমার মনের অবস্থা হয়তো বুঝতে পেরেছেন, তাই ম্যাডামের চেম্বার থেকে বের হয়ে উনি একটু ইতস্তত করে আমাকে বললেন, তুমি যদি রাখতে না চাও বাচ্চাটা অ্যাবর্শন করে ফেলতে পারো, তবে একটু দেরি হয়ে গেছে। আমি যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলছি। পথহারা পথিকের মতো এখন আমার অবস্থা। এই কয়েক মাসের ব্যবধানে আমার জীবনটা কেমন পাল্টে গেল। আমার বর্তমান ছেড়ে ভবিষ্যতে আলিঙ্গন করার মতো সাহস আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। এক লহমায় আমার জীবনটা নৈরাশ্য, বেদনা আর শঙ্কায় ডুবে গেল। আবার যে আসছে তাকে আমি চাইছি, যে কোনো মূল্যে তাকে আমার চাই। এখন তাকে পাওয়ার সাহস এবং শক্তি দুটোই আমাকে অর্জন করতে হবে। এসব হিজিবিজি ভাবতে ভাবতে শ্বশুরের ডাকে আমি সম্বিতি ফিরে পেলাম। রুহি, এভাবে মুষড়ে পড়লে হবে না। এমনিতেই দেরি হয়ে গেছে। যা সিদ্ধান্ত নেওয়ার চটজলদি নিতে হবে। বাবা, আমি অ্যাবর্শন করাবো না। যা বলছো তুমি ভেবে বলছো তো মা? হ্যাঁ বাবা, আমি ভাবনা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছি। আমিও তোমার সিদ্ধান্তকে স্বাগত জানাই। মা, আমি তোমার সঙ্গে আছি। এই বুড়ো ছেলেটাকে, তোমার বেবিকে ঠিক সামলে নিবে। তুমি খাবে আর পড়াশুনো করবে, আর কোনো ব্যাপারে মাথায় টেনশন নিবে না। তোমার আর তোমার বেবির খরচের জন্য কারো কাছে হাত পাততে হবে না। যে আসছে সে আমার বংশের বংশ, আমার রক্তের অংশ। ওর এই দাদাভাই বেঁচে থাকতে ইনশাআল্লাহ ও খুব ভালোভাবে এই পৃথিবীতে আসবে। এই কথা বলে আমার শ্বশুর আমার খরচ বাবদ হাতে 10,000 টাকা তুলে দেয়। গাড়ি থামিয়ে পথ থেকে মিষ্টি কিছু ফলাদি কিনে নেয়। তারপর শ্বশুরের সাথে আমি বাড়ির পথে রওনা দিই। গাড়ি চালাতে চালাতে উনি আমায় বললেন, তুমি যে ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছো, তোমার বাবা মা জানেন? না বাবা, ওনাদের বলা হয়নি। কারণ ওনাদের বললে ওনারা আমাকে পরীক্ষা দিতে দিতেন না, ঝামেলা আরও বেশি হতো। ওনারা তো চাননি আমি পড়াশোনাটা চালিয়ে যাই, তাই জানায়নি। বাবা, আমি যে কনসিভ করছি এই খবরটা এই মুহূর্তে আমি দিতে চাইছি না। শ্বশুর অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে। হয়তো তার কন্যাদের সাথে আমার জীবনটা মেলাতে চাইছেন। আমি তো জানি সোনার চামচ মুখে নিয়ে জন্ম হওয়া যাকে বলে, আমার ননদদের লাইফস্টাইল অনেকটা সেরকম। সেখানে আমার জীবনের সাথে ওঠার কোথাও মিল হবে না। আমাদের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে বিকেল 5টা বেজে গেল। আমি ভাবছি আমার ভাগ্য নিয়ে। বিয়ের পর মেয়েরা যখন বাপের বাড়ি এসে এক রাশ আনন্দ নিয়ে স্বামীর ভালোবাসা আপ্লুত হয়, আর আমি এসেছি রিক্ত হস্তে ঘর ভেঙে অনিশ্চিত ভবিষ্যতে নিজেকে মুড়িয়ে নিয়ে এক রাশ শঙ্কাকে সঙ্গী করে। যদি আমার শ্বশুর বলেছেন উনি আমার সাথে আছেন, তারপর আমি আমার জীবনের এই ঘোর আমানিশায় দাঁড়িয়ে আল্লাহ পাক ছাড়া কারো উপর ভরসা রাখতে পারছি না। আমার শ্বশুর যদি মাঝপথে সহযোগিতার হাত ছেড়ে দেয়, তাতেও আমার কিছু করবার নেই। তবে ও বাড়িতে আমার আর ফেরার ইচ্ছে নেই। ঘরের দরজায় পৌঁছে দুরু দুরু বুকে ডোরবেলটা চাপ দেই। শোভন এসে দরজা খুলে বলল, আপু তুই এ সময় একা এসেছিস? দুলাভাই আসেনি? এতগুলো প্রশ্ন একসাথে করলে আমি কোনটার উত্তর দিব? আমার ভাই বোনের কথোপকথনে আমার শ্বশুর ততক্ষণে গাড়ি লক করে আমার কাছে এসে দাঁড়িয়েছে। শোভন আমার শ্বশুরকে বলল, আঙ্কেল আসসালামু আলাইকুম। আঙ্কেল ভালো আছেন? আছি বাবা, একরকম। এর মাঝে আব্বু আম্মু চলে এসেছেন। ওনারা আমার শ্বশুরকে সালাম দিয়ে বলেন, কোনো খবর না দিয়ে আসলেন বিয়ে, সব ঠিক আছে তো? আসলে রুহি মায়ের এত বড় সুসংবাদ ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই কথা বলে আমার শ্বশুর ফল মিষ্টিগুলো শোভনের হাতে তুলে দেয়। আব্বু একটু অবাক হয়ে বলেন, আসলে আমরা তো কিছুই জানি না, আর বুঝতেও পারছি না সুসংবাদটা কী। রুহি তো ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছে। এই কথা শুনে আব্বু আম্মুর মুখটা অন্ধকারে ঢেকে গেল। আম্মু একটু গম্ভীর হয়ে বলল, রুহি লেখাপড়া চালিয়ে নিতে রাসেল কি মত দিয়েছে? আশ্চর্য বিয়ান আপনি! কোথায় খুশি হবেন, মেয়ে আপনার কত ভালো রেজাল্ট করছে, আবার সংসার সামলিয়ে ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছে। ইনশাল্লাহ ও লেখাপড়াটা ঠিকমতো করতে পারলে ওকে কারো উপর নির্ভর হতে হবে না, বরং আপনার সংসার হালও কিছুটা হলেও ধরতে পারবে। তাই আপনাদের উচিত ওকে সহযোগিতা করা। আব্বু গম্ভীর হয়ে বলে, লাসের এলো না? বিয়ের পর একবার এক রাতের জন্য এসেছিল, আর তো আসেনি। ও রুহির সাথে আজকে আসতে পারত। আসলে কর্পোরেট সেক্টরে জব করার কারণে ওর ব্যস্ততা অনেক বেশি। তারপর কদিনের জন্য অফিসের কাজে থাইল্যান্ড যাবে। আর রুহিও আপনাদের এখানে আসা হয় না, তাই এই সুযোগে আমি নিয়ে আসলাম। আপনাদের বেআইনি বলেছিল কটা দিনও বাপের বাড়িতে কাটিয়ে আসুক। রুহির মা, যাও বেআইয়ের জন্য চা নাস্তার ব্যবস্থা করো। বিয়ের পর এই প্রথম বেআই আসলেন। না, বেআই আর একদিন বসিয়ে এসে জমিয়ে আড্ডা দেবো, আর বেআইনের হাতে মজার রান্না খাবো। আজ আমার চেম্বার আছে, রোগী অপেক্ষা করে বসে আছে। রুহের মা, তুমি একটু শরবত বানিয়ে দাও, তাতেই চলবে। আমি শরবত বানিয়ে দিলাম।
শ্বশুর আব্বা খেয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিলেন। আমি ঘরে গিয়ে পোশাক চেঞ্জ করে নিলাম। আম্মু আমাকে বিয়ের আগে জামা পরতে দেখে একটু বিরক্ত হয়ে বলল, বিধবার বেশে শ্বশুরবাড়িতে থেকে আসছিস কেন? কোনো ল্যাগেজও তো আনিসনি। আমি বুঝতে পারছি না সব ঠিক আছে তো? আম্মু, তুমি শুধুই টেনশন করছো। আমার শ্বশুর তো বলে গেলেন আমি কটা দিন এখানে থাকবো, তাই কাপড় চোপড় আনা হয়নি। আর আজকে ভার্সিটিতে ভর্তি হলাম, এই জন্য ব্যাগপত্র গোছাতে পারিনি। সব ভালো থাকলেই ভালো। নুন আনতে যাদের পান্তা ফুরে অবস্থা তাদের সিঁদুরের মেঘ দেখলে ভয় হয়। মাগরিবের আজান পড়ছে। আম্মু চিন্তিত মুখে উজু করতে ওয়াশরুমে গেল। আমি উজু করে নিলাম। যদি আমার শ্বশুর কিছু সত্য কিছু মিথ্যা দিয়ে গল্প সাজিয়ে পরিস্থিতি সামলে চেষ্টা করলেন, কিন্তু আমি জানি এই পরিস্থিতি সামলে নেওয়া অনেক কঠিন হবে। আম্মু আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে সব জানতে চাইবেন। যদি জেনে যায় আমি কিভাবে পরিস্থিতি সামলে নিব বুঝে উঠতে পারছি না। তার উপর কনসিভ করছি, শুনলে ওদের মাথায় আকাশ ভেঙে পড়বে। মাগরিবের নামাজ পড়ে নিলাম। কলিং বেলের শব্দ শুনলাম। শোভন দরজা খুলে দিয়ে বলল, ভাইয়া, আপু এসেছে তাই নাকি? প্লাবন মনে হয় কোচিং থেকে ফিরে এসেছে। ওর রুমে ব্যাগটা রেখে দৌড়ে আমার কাছে ছুটে আসলো। আপু কেমন আছিস? কতদিন পর তোর সাথে দেখা। এখন আমাকে দেখে আহ্লাদ করা হয়। যাসনি কেন ও বাড়িতে? ভাই হয়ে আমার খোঁজ নিতে যেতে তো পারতি। আমি যেতে চেয়েছিলাম। আব্বু আম্মু বলে তোর শ্বশুরবাড়ির লোকজন অনেক বড় লোক, যখন তখন ও বাড়িতে যাওয়া তোর শ্বশুরবাড়ির লোকজন পছন্দ নাও করতে পারে। বাদ দে ওসব কথা। এখন বল তোর পড়ালেখায় কেমন চলছে? সামনে এসএসসি পরীক্ষা, প্রিপারেশন কেমন চলছে? ভালোই। টাকা পয়সা লাগলে বলিস, যতটুকু পারি সাহায্য করব। আপু রাসেল ভাইয়া আসলো না? না রে, ওর অফিসে অনেক কাজে ব্যস্ত। শোভন এসে আমাকে আর প্লাবনকে বলল, আম্মু তোমাদের ডিনারে করতে ডেকেছেন। আমি আর প্লাবন খাবার টেবিলে গেলাম। আব্বু আর আম্মু শোভন ও খেতে বসছে। চিংড়ি মাছ আর কাঁঠালের বিচির সাথে পটল দিয়ে আম্মু তরকারি রান্না করছে, সাথে পেঁপে ভর্তা আর বেগুন ভাজি। আমার কাছে অমৃতর মতো লাগলো। কতদিন পর আম্মুর হাতে রান্না খেলাম। খাওয়া শেষ করে রুমে এসে ঘুমানোর চেষ্টা করলাম। ঘুম যেন আমার চোখের কার্নিশ থেকে বিদায় নিয়েছে। আমার ঘুম না আসলেও গল্পের বই নিয়ে পড়তে বসলে মুহূর্তে চোখে ঘুম এসে যায়। গল্পের বইয়ের মাঝে ডুবে যেতে যেতে নিজের ভূত ভবিষ্যৎ সব ভুলে গেলাম। নিশুতি রাত কখন যে গভীর হয়ে যায় আমি টের পাইনি। মোবাইলের দিকে তাকিয়ে দেখলাম রাত 3টা বাজে। একটু পর এই রাত শেষ হবে, নতুন দিকে সূর্যটা জেগে উঠবে। কারো জীবনে আধার কেটে যাবে, দুঃখের অবসান হবে, কিন্তু আমার জীবনে ঘোর আমিনিশা কবে কাটবে আমি জানি না। আম্মুর ডাকে অনেক বেলা করে আমার ঘুম ভাঙলো। কিরে, এত বেলা করে ঘুমাচ্ছিস কেন? শরীর ঠিক আছে তো? ঠিক আছে। ঘুম ভাঙার পর আমার শরীরটা গুলিয়ে উঠতে লাগলো, মাথাটা ঘুরছে। আমি দৌড়ে বাথরুমে গিয়ে বমি করে ফেলি। তারপর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসে আম্মুকে বলি, আপু কি অফিসে চলে গেছে? তোর বমি কদিন থেকে হচ্ছে? এখনই হলো, এর আগে তো হয়নি। শোভন আর প্লাবন কি স্কুলে? আমি মাথা নিচু করতে বুঝতে পারছি আম্মু তার অভিজ্ঞ চোখ দিয়ে আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। ইচ্ছে করে আম্মুকে মিথ্যে বললাম, তা নাহলে আমাকে নানান প্রশ্ন করে আমাকে জর্জরিত করতো। এমনিতে আমি নিজেও বুঝতে পারছি না আমার পেট বড় হচ্ছে। 3 মাস ধরে পিরিয়ড বন্ধ ছিল। আমার তো অনিয়মিত পিরিয়ড হয়, তাই বিষয়টা গুরুত্ব দেনি। আমি তো আবার একটু হেলদি। আম্মু আমার পেটের দিকে তাকিয়ে বলো, তুই কাল থেকে আসার পর তোর শ্বশুরবাড়ি কেউ তো ফোন দিল না আমার কাছে। তোর এভাবে আসাটা ভালো ঠেকছে না। আমার একটু রাগ হলো, তাই তেতে উঠে আম্মুকে বললাম, তোমার মেয়েকে একবেলা খাওয়াতে কি তোমার সংসারের ভাড়ার ঘর শূন্য হয়ে গেল? চিন্তা করো না, যদি বেশি দিন তোমার এখানে থাকি তাহলে আমার খরচটুকু দিয়েই থাকবো। তুই রাগ করছিস কেন? মা হলে বুঝবি সন্তানের ভালো মন্দ নিয়ে কত চিন্তা হয়। নাস্তা নিয়ে আসবো? না, এখন খেতে রুচি নেই। আমার কথা শুনে আম্মু মুখ কালো করে উঠে চলে যায়। আসলে আম্মু এই রুম থেকে ওঠানোর জন্য আমি এভাবে কথা বলতে বাধ্য হলাম। আমার এই অবস্থার জন্য বাবা মায়ের উপর আমার অনেক অভিমান জমে আছে। ভার্সিটির ভর্তি দিন দেখলাম আমার বয়সী ছেলেমেয়েরা মুক্ত বিহঙ্গের মতো ক্যাম্পাসে ঘুরছে। তাদের দুচোখে কত স্বপ্ন, জীবন নিয়ে ওদের কত পরিকল্পনা, আর আমি একরাশ দুশ্চিন্তা আর হতাশা নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের পানে তাকিয়েছি। যদিও শ্বশুরের টাকায় সংস্থান করতে চেয়েছে, কিন্তু বাচ্চা হওয়ার পর একা হাতে আমি ওকে কিভাবে বড় করব, আমার পড়ালেখাটা কিভাবে চালাবো। মাঝে মাঝে মনে হয় আমি যেন অনিশ্চিত ভবিষ্যতের অতলান্তিক গহ্বরে ধীরে ধীরে তলিয়ে যাচ্ছি। এর জন্য আমার বাবা মাই দায়ী। আমি আয়নার দিকে তাকিয়ে দেখি এই কয়েক মাসে আমার বয়স যেন অনেকটা বেড়ে গেছে। হয়তো মানুষের জীবনে যা ঘটার তা অবশ্যই ঘটবে, এতে কারো মনে করার কিছু থাকে না। তখন নিজের অস্তিত্বকে বিলীন করতে ইচ্ছে হয়। এই জন্য
ক্ষুধা তৃষ্ণা অনুভূতি হয় না, যেন এই মুহূর্তে আমার সব কিছু লোপ পেয়েছে। আম্মু চলে যাওয়ার পর আলগোছে আমার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আমি চোখের পানিটাকে অঝরে ঝরতে দিলাম। বুকের ভিতর দলা পাকানো কষ্টগুলো ঝেড়ে ফেলতে চাইলাম। এতে ভার হয়ে যাওয়া বুকটা যেন একটু হালকা হলো। কদিন থেকে গুমোট গরম পড়ছে, বাতাস যেন থেমে গেছে, আকাশটা কালিঘোলা হয়ে আছে। যে কোনো মুহূর্তে প্রলয়কারী ঝড় উঠতে শুরু করবে। একটু পরে গুমড়ে থাকা বাতাসটা বইতে শুরু করলো। আম্মু এসে জানলাগুলো লাগিয়ে দিল, তা না হলে ধুলোয় পুরো ঘর ভরে যেত। আমি চোখ বন্ধ করে ঘুমের ভান করে বিছানায় শুয়ে আছি। আম্মু মাথায় হাত বুলিয়ে বলল, খেতে চল, বমি করছিস, শরীরটা এমনিতেই দুর্বল হয়েছে, তুই নিজে অসুস্থ না থাকলে পেটেরটাকে বাঁচাবি কী করে? আম্মুর কথায় আমি শক্ট খাওয়া মানুষের মতো তড়াৎ করে বিছানা থেকে আম্মুর দিকে তাকিয়ে বললাম, তোমাকে কে বলল? সকালে তো শ্বশুর ফোন দিয়েছিল, তোর রিপোর্ট হাতে পেয়ে বেয়াই জানালো বাচ্চার বয়স 18 সপ্তাহ হয়েছে, তুই কিছু টের পাসনি? আমারও তো এগুলো পিরিয়ড হতো, তাই বুঝতে পারিনি। কারেন্ট চলে গেল। আশেপাশে কোথাও যেন বাজ পড়লো বিকট শব্দ। আম্মু আমার জন্য নাস্তা আনতে কিচেনে গেল। রুটি সবজি চা নিয়ে এসে আম্মু আমায় বলল, চল খেয়ে নেই, রাজ্যের কাজ পড়েছে। খেতে খেতে আম্মু আমায় বলল, তোর পড়াশুনো চালিয়ে যাওয়া কি খুব দরকার? রাসেল যদি পড়াতে না চায় তাহলে ঝামেলা করে শ্বশুরবাড়ির সাথে অশান্তি বাড়িয়ে লাভ নেই। বিয়ে হয়ে গেছে, 2 দিন পর বাচ্চা হবে, তোর পূর্ণ সংসার, এখন বাচ্চাকে মানুষ কর, স্বামীর মন জুগে চল, দেখবি একদিন স্বভাব ঠিক হয়ে যাবে। আম্মুর কথা শুনে আমার মেজাজ খারাপ হয়ে গেল। খাবারগুলো কোনো রকম নাকে মুখে গিলে খেলাম। তারপর রেগে গিয়ে আম্মুকে বললাম, তোমার আর কিছু বলার আছে? আমাকে এখন একটু একলা থাকতে দাও। আমার জীবনে যা সর্বনাশ হওয়ার তা তো হয়েই গেছে। আমার বাকিটা জীবন আমি আমার মতো করে গড়তে চাই। রুহি, মাথা গরম করে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। অনেক সময় একটা ভুল সিদ্ধান্ত সারা জীবনের কান্না বয়ে আনতে পারে। 2 দিন পরে বাচ্চাটার জন্ম হবে, ওই সময় তোকে অনেক ভেবেচিন্তে জীবনের পথে পা ফেলতে হবে। তুমি ঠিক বলেছো আম্মু, যা ভুল হওয়ার ইতিমধ্যে তা আমার জীবনে ঘটে গেছে। আমার মনে হয় না আর নতুন করে আমার জীবনে আর কোনো সর্বনাশ ঘটার বাকি আছে। আর একটা কথা তোমাদের বলি, আমার আর ওই সংসারে ফিরে যাওয়ার ইচ্ছা নেই। আমি কি ও বাড়ির কৃতদাস? যে বড় আশা নিয়ে তোমরা ও বাড়িতে আমায় বিয়ে দিয়েছিলে তার কিছুই আমি পাইনি। এরকম ও বাড়ির কাজের লোক আর আমার মাঝে কোনো তফাৎ নেই। তুমি কি জানো, বিয়ের দিন থেকে আমি দমবন্ধ একটা পরিবেশে ছিলাম। এই কয়েক মাস আমার জীবনে কোনো আনন্দ ছিল না। বুকের ভিতর শুধু কষ্ট, বেদনা আর অপমানগুলো দলা পাকিয়ে জগদ্দল পাথরের মতো চেপেছিল। তুমি বা আব্বু কেউ জানতেও চায়নি তোমাদের মেয়ে ওই বাড়িতে কেমন আছে। তোমাদের ঘাড়ের থেকে বোঝা নামিয়ে ফেলে আমার ঘাড়ে সংসার সমুদ্রের বোঝা চাপিয়ে দিলে। কিন্তু একটাবারও ভেবে দেখোনি এই বোঝা বইবার মতো শক্তি আমার আছে কিনা? গরিবের মেয়েদের অত কিছু ভাবতে নেই। তোমার বাবা তোমাকে রাজ্যপাট লিখে দিয়ে শ্বশুরবাড়ি পাঠাননি যাতে ওনারা তোমাকে রানীর আসনে বসিয়ে রাখবেন। গরিব হলে এত বাছবিচার থাকতে হবে না। যে পাত্রে রাখা হবে সেই পাত্রে আকার ধারণ করতে হবে। গরিবের চরিত্র এমনই হওয়া উচিত। আম্মু আর কথা না বাড়িয়ে খাওয়া শেষ করে আমার রুম থেকে বের হয়ে গেল। ঝড়টা অনেকটা থেমে গেল। আমি জানলা খুলে দিলাম। এক রাশ শীতল হাওয়া আমার নাক, মুখ, ঠোঁট এমনকি শরীর ছুঁয়ে গেল। আমি আর চেপে রাখতে পারলাম না। আর সব এক নিঃশ্বাস উগড়ে দিয়ে নিজেকে খুব হালকা লাগছে। এভাবে মাসখানেক সময় পার হয়ে গেল। এর মাঝে একদিন বিকেলে আমাদের এক প্রতিবেশী আন্টি আমাদের বাসায় বেড়াতে আসলেন। ওনাকে মহল্লার সবাই ডলির মা বলে চেনে। ওনার 3 মেয়ে, ডলি, মলি, পলি। ডলি আমার সাথে পড়তো, পড়াশোনায় মোটামুটি ছিল। আমি ওর থেকে বরাবর ভালো রেজাল্ট করতাম। ও ইডেন কলেজে ডিগ্রিতে ভর্তি, এখনও বিয়ে হয়নি। তবে ছোটোবেলায় আমার সাথে বেশ শখ কথা ছিল। আমরা পাশাপাশি বাড়ি, কিন্তু যত বড় হতে লাগলাম আমাদের মাঝে প্রতিযোগিতা বেড়ে গেল। আমি ছাত্রী হলেও দেখতে ওর থেকে সুন্দরী ছিলাম বলে আমাদের মাঝে আস্তে আস্তে দূরত্ব তৈরি হয়। তাই বলে ঝগড়াঝাটি কোনোদিন হয়নি। কাল ভদ্রে আম্মু ও বাড়ি যায়, ওর আম্মু আমাদের বাড়ি আসে। আন্টি একটু বেশি আসেন। আন্টিকে এলাকার সবাই রয়টার বলে। ওনার কাজ হলো সবার বাড়ি খবর সংগ্রহ করা। আমি 1 মাস থেকে আমাদের বাসায় আসি, এর মধ্যে রাসেল একবার আসে নাই। বিয়ের পর প্রথম এসেছে, অথচ রাসেল আমার সাথে আসলো না। এই নিয়ে মহল্লায় কানাঘুষো চলছে। আমাকে দেখে আন্টি বলে, রুহি কবে আসছো? সেই যে বিয়ের সময় গেলে, তারপর তো আসলেন না, জামাই আসলো না। ভাবলাম তোমাদের দুজনকে দাওয়াত করব। এই তো কিছুদিন হলো। আন্টি, ওর তো অফিসে অনেক ব্যস্ততা, এখন আবার অফিসের কাছে থাইল্যান্ড গেছে। এর মাঝে আসবে তো? আসার কথা আছে।
তুমি কি কনসিভ করছো? আমি একটু কাষ্ঠ হাসি হেসে মাথাটা হ্যাঁ বোধক নাড়ালাম। আম্মু তখন আন্টিকে বলল, এই কারণে ওর শ্বশুর শাশুড়ি কিছুদিন থাকার জন্য পাঠিয়ে দিয়েছেন। ভালোই ভালোই ভালো রে বোন, কারণ বড়লোকের খেয়াল খুশি অন্যরকম। ওদের আবার এক জিনিস বেশি দিন মুখে রুচে না। আমি কথা ঘুরিয়ে বললাম, আন্টি আমার আর একটা সুসংবাদ আছে। আমি ঢাকা ভার্সিটিতে ইতিহাসে চান্স পেয়েছি। সাথে সাথে আন্টির মুখটা কালো হয়ে গেল। দেখে দেখে মনে হলো কেউ মনে হয় কালি মাখিয়ে দিয়েছে। আন্টি আর এক মুহূর্ত অপেক্ষা না করে বসা থেকে দাঁড়িয়ে আম্মুকে বলল, রুহির মা এখন যাই, একটু পরে মাগরিবের আজান দিবে, বাসায় গিয়ে নামাজ পড়তে হবে। এসব নানাবিধ কারণে আব্বু আম্মু আমাকে নিয়ে চিন্তায় আছে। মরার উপর খাড়ার ঘা হিসেবে আমার শাশুড়ি একদিন আম্মুকে ফোন দিয়ে বললেন, হ্যালো, আমি রাসেলের আম্মু বলছি। বিয়ান কেমন আছেন? কে আপনার বিয়ান? বিয়ান, আমি তো আপনার কথা বুঝতে পারছি না। আমার মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে হয়েছে, সেই হিসেবে আপনি আমার বিয়ান। আপনার মেয়ের সাথে তো সেই সম্পর্ক ধরে রাখতে পারিনি। শোনেন, সংসার স্বামী ধরে রাখতে জানতে হয়। আপনার মেয়েকে এগুলো কিছুই শেখায়নি, শুধু মুখে মুখে তর্ক করাটা ঠিক শিখে গেছে। স্বেচ্ছায় এই সংসার থেকে বেরিয়ে গেছে, তাই আসতে হলে ওকে নিজ ইচ্ছায় আসতে হবে। আমি বা আমার ছেলে গিয়ে সেধে আনতে পারবো না। আমি শুনলাম রুই কনসিভ করছে। ও যদি স্বেচ্ছায় এখন না আসে, তাহলে বাচ্চা হওয়ার পরেও ভুলেও ওই সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে এ বাড়ির দরজায় যেন না আসে। রাসেল ওই সন্তানকে স্বীকার করে না, শীঘ্রই ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে। বিয়েটা কি আপনাদের কাছে ছেলে খেলা? যখন ইচ্ছে হলো আপনার ছেলে বিয়ে করে নিয়ে গেল, আবার ইচ্ছে হলো বাড়ি থেকে তাড়িয়ে দিল। এটা কি ফাজলামি নাকি? দেশে আইন আদালত নাই? আমিও আপনার ছেলে নারী নির্যাতন মামলা করব। যা পারেন আপনারা করেন। আর আমার ছেলে ওকে তাড়িয়ে দেন। ও স্বেচ্ছায় এ বাড়ির চৌকাঠ ডিঙ্গেছে। ঝামেলা বাড়াতে না চাইলে ওকে স্বেচ্ছায় ফিরে আসতে বলেন। আমি রাখছি। আমি পাশের রুম থেকে আম্মুর সাথে রাসেলের মায়ের কথোপকথন সবটাই শুনতে পেয়েছি। আজ ছুটির দিন বিধায় আব্বুও বাসায় আছেন। হয়তো আব্বু শুনছে। নিজেকে খুব অসহায় মনে হতে লাগলো। ভীষণ কষ্ট লাগলো, মানুষটা কত পাষণ্ড আর কতটা নীচ হতে পারে এদের মা ছেলেকে না দেখলে আমার জানা হতো না। তাই আজকে আমি শপথ নিলাম, কোনোদিন আমার সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে রাসেলের কাছে যাব না। মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করলাম, হে আল্লাহ, আমার সন্তানকে মানুষ করার তৌফিক ও ক্ষমতা তুমি আমায় দান করো। ওর লেখাপড়া থেকে শুরু করে সব দায়িত্ব আমি যেন ভালোভাবে পালন করতে পারি। কোনোদিন যেন আমার কারো কাছে হাত পাততে না হয়। সেদিন আমার চোখ দুটো নোনা জলে ভরে গেছিল, তবুও আমি কাঁদিনি। কার জন্য কাঁদবো? যে আমার মূল্যায়ন করেনি, তার জন্য আমি কেন কাঁদবো? আমার জীবন থেকে ও সরে গিয়ে তার মানে আল্লাহ পাক এর থেকে বেটার কিছু আমায় দান করবেন। আমি সেদিন অপেক্ষায় আছি। আর আমি এও জানি যে সন্তান রাসেল আজ অস্বীকার করলো, ইনশাআল্লাহ একদিন এমন দিন আসবে এই সন্তানের জন্য ও তীর্থের কাকের মতো পথ চেয়ে বসে থাকবে। আমি বিছানায় শুয়েছি, বড্ড ক্লান্ত লাগছে। আমার পেটটা কেঁপে কেঁপে উঠছে। পেটে হাত বোলানোর সাথে সাথে আমার বেবিটা যেন নড়ে উঠল। ও মনে হয় সাড়া দিয়ে আমায় বোঝালো, মা ভয় পেও না, তোমার জীবনের এই সংগ্রামে আমি তোমার পাশে আছি। আমি জানি আম্মু হয়তো আমার উপর বিরক্ত হয়ে গেছে। হয়তো ভাবছে আমি একটু মানিয়ে নিয়ে সংসারটা করলেই তো পারতাম। কার জন্য মানিয়ে নিব যে আমার জন্য নয়? আচ্ছা, শরীর সম্পর্কে কি ভালোবাসা হয়? আমার অভিজ্ঞতা হয় না। ভালোবাসা হতে গেলে মনকে ছুতে হয়। দুটো হৃদয়ে উঠানে ভালোবাসার বীজ পুঁততে হয়। তখন দুটো দেহের আত্মা মিলে এক আত্মাতে পরিণত হয়। সেরকম হলে আমি ওই সংসারের সব বৈর পরিবেশ মোকাবিলা করে ওখানে টিকে থাকার চেষ্টা করতাম। কিন্তু যেখানে আমাকে মানুষ হিসেবে গণ্য করে না করে কৃতদাস হিসেবে গণ্য করা হয়, যে গর্ব করে বলে দয়া করে আমাকে তার জুতোর তলায় ঠাঁই দিয়েছে, সেখান থেকে বেরিয়ে এসে আমি একটুও ভুল করিনি। আমি আম্মুর পায়ের শব্দ শুনতে পেয়েছি। চোখ বন্ধ করে বিছানায় শুয়ে পড়লাম। রুহিমা, ঘুমিয়ে পড়ছিস? আমি চোখ খুলে দেখলাম আব্বু আম্মু দুজনে আমার দিকে তাকিয়েছে। বিছানায় উঠে বসে আম্মুর কথা প্রত্যুত্তর বললাম, কিছু বলবে? তোর শরীর ভালো তো? হুম। আব্বুর দিকে তাকিয়ে বললাম, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। নিজের হাতে তোর জীবনটা নষ্ট করলাম মারে, তুই আমাদের ক্ষমা করে দিস। আসলে আমাদের এত তাড়াতাড়ি তোর বিয়ের সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি। আমারও তো আসলে কোনো উপায় ছিল না। গরিবের মেয়ে সুন্দর হইলে জ্বালা, আবার কালো হইলেও জ্বালা। আমার কাছে কয়েকটা উড়ো চিঠে আসছিল, তোরে উঠায় নিতে, নয়তো মেরে তোর মুখটা ঝলসে দিবে। আমি তো ওদের জানাইনি, তাই ভাবলাম তোরে বিয়ে দিয়ে দিই। তাহলে ওই শয়তানগুলোর হাত থেকে তুই রক্ষা পাবি, আর আমিও টেনশন মুক্ত হইতে পারবো। কিন্তু এখন মনে হচ্ছে তোরে আমি চোরাবালিতে ফেলে দিছি। আমি বলি কি রুহি, সংসার ভেঙে ফেললে ফেলাই যায়, তবে একবার একটু চেষ্টা করে দেখলে হতো না? রাসেলের মা তো বলল, তুই নিজের থেকে ও বাড়িতে ফিরে গেলে ওরা কোনো ঝামেলা করবে না। অন্তত বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তুই এবারটা মানিয়ে নে।
না মা, আমার পক্ষে ও বাড়িতে ফিরে যাওয়া আর সম্ভব নয়। তোমরা তো ওদের সাথে থাকোনি, আমি থেকেছি, সুতরাং আমি জানি ওরা কী জিনিস। আমাকে তোমরা আর ও বাড়িতে যেতে বলো না। তোমরা আমাকে নিয়ে টেনশন করো না। আমার টেনশন আমার উপর ছেড়ে দাও। তোর বাবার চাকরি আর 2 বছর আছে, তারপর কি হবে ভেবে দেখেছিস? শোনো মা, কারোর জন্য কেউ আটকায় না। তবে কি জানো, মানুষের দুঃসময়কে সময়ের উপর ছেড়ে দিতে হয়, আর আল্লাহ পাকের উপর ভরসা করতে হয়। সময় বলে দেয় তাকে কি করতে হবে। ওরা তো বলেছে তুই ফিরে গেলে তোর সন্তানের পিতৃপরিচয় রাসেল দিবে না। মা, এটা আমাকে ওরা হুমকি দিয়েছে যাতে আমি ও বাড়িতে ফিরে যাই। আব্বু আম্মুর কথায় বিরক্ত হয়ে বলল, রুহি যখন ও বাড়িতে ফিরে যেতে চাইছে না, তাহলে তুমি ওকে জোর করছো কেন? আমাদের এখন মানসিক সাপোর্ট দিয়ে রুহির পাশে থাকা উচিত। আম্মু আর জোর করেনি। তারপর আমার জীবনে যা ঘটার তাই ঘটলো। রাসেল ডিভোর্স লেটার পাঠিয়ে দিল। আমি অবশ্য তখন ভেঙে পড়িনি। আমি তো এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলাম, তাই খুব সহজে সামলে নিতে পেরেছি। আমার ক্লাস জানুয়ারি মাস থেকে শুরু। আমি যে ক্লাসে যেতে পারিনি তখন আমার অ্যাডভান্স স্টেজ। তবে বেবি হয়ে যাওয়ার পর মার্চ থেকে আমি নিয়মিত ক্লাস শুরু করি। আল্লাহ পাকের কাছে প্রার্থনা শুরু করি যেন আমার শ্বশুরের হেদায়েত পথে রাখেন। উনি খুব ভালো মানুষ। আল্লাহ পাক ওনাকে নেক হেদায়েত দান করুক। ভালো মানুষগুলো বেঁচে থাকুক 1000 বছর। কারণ এই পৃথিবীতে ভালো মানুষ না থাকলে পৃথিবী নরক হয়ে যাবে। এই কথাগুলো বলার একটাই কারণ, মানুষ হিসেবে ওনার মতো ভালো মানুষ আমি খুব কম দেখেছি। উনি আমার পাশে সব সময় ছিলেন। বাবার ছায়ার মতো আমাকে দেখেছেন। বেবিটা হওয়ার সময় আমি আমার শ্বশুরের তত্ত্বাবধানে ওনার পরিচিত হসপিটালে অ্যাডমিট হই, যার ফলে আমার কোনো বিড়ম্বনা হয়নি। সিজারের ফলে উনি ফর্ম ফিল আপ করছেন। স্বামীর জায়গায় উনি ওনার ছেলের নাম বসিয়েছেন। ওনার আর একটা সিদ্ধান্তে আমি খুব অবাক হয়েছিলাম। আমার চোখে সেদিন জলপ্রপাতের ঢেউ উথলে পড়ছিল। ডেলিভারির জন্য আমি হাসপাতালে ভর্তি। অবশ্য সমস্ত ব্যবস্থা আমার শ্বশুর করেছিল। নিয়মিত বাবার বাড়িতে আমার খরচ দিয়েছেন। ডাক্তার দেখানো থেকে শুরু করে সমস্ত দায়িত্ব উনি খুব চমৎকারভাবে পালন করেছেন। হাসপাতালে ভর্তির পর ডাক্তার ম্যাম বললেন আমার সিজার করতে হবে। অপারেশনের আগে রোগীর পরিচয়ে একটা ফর্ম ফিল আপ করতে হবে, যেখানে হাজব্যান্ডের পাশে রাসেলের নাম উনি লিখে দিলেন। পরিশেষে আমাকে কাগজটা দেখালে আমি একটু আপত্তি জানিয়ে শ্বশুরকে বললাম, বাবা, আপনার ছেলের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। যদিও স্বামীর পরিচয়ে আপনার ছেলের নাম লিখেছেন, কিন্তু আমি যে ডিভোর্সে এ কথাটা উল্লেখ করতেন। আর আপনার ছেলে তো বলেছে আমি যেন সন্তানের পিতৃপরিচয়ের দাবি নিয়ে কোনোদিন ওভারের সামনে গিয়ে না দাঁড়াই। প্রথমত, সন্তান গর্ভে থাকলে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত ডিভোর্স কার্যকরী হয় না। বাচ্চা হয়ে যাওয়ার পর ডিভোর্স কার্যকরী হয়। সেজন্য ওর নামটা লিখছি। তোমাকে কি রাসেল ফোন দিয়ে বলেছিল ও এই সন্তানের পিতৃপরিচয় দিবে না? না, আপনার ছেলে আমাকে ফোন দেয়নি, মা ফোন দিয়ে বলেছে। আমিও এটাই ভেবেছি। একরকম কথা রাসেলের মায়ের পক্ষে বলা সম্ভব, কারণ দুদিন আগে আমি রাসেলকে তোমার সন্তানের কথা বলছি। ও প্রথম অবাক হয়ে যায়। ও জানতোই না, যার ফলে ওকে কেন এই খবরটা জানানো হয়নি, সেজন্য সে মন খারাপ করে। তোমার সন্তানকে দেখতে আসতে চেয়েছিল। আমি ওকে বলছি, বাবা হয়ে তুমি সন্তানের দায় নেওনি, সন্তানের মায়ের খোঁজ খবর রাখোনি, সেই সন্তানকে চোখে এক পলক দেখা কিংবা কোলে নেওয়ার কোনো অধিকার তোমার নেই। আমার শ্বশুরের কথা শুনে সেদিন আমার দু চোখে কান্নার ঢেউ উতলে উঠেছিল। উনি আমার কষ্ট অনুভব করতে পেরেছিলেন। আমার হয়ে উনি সেদিন কাজটা করেছিলেন বলে আবেগপ্রবণ হয়ে আমার চোখের পাতা সেদিন ভিজে গিয়েছিল। আসলে রাসেল এসে পড়লে আমি ওকে সন্তানের মুখ দেখতে দিতাম না। ও তো সেই অধিকার অনেক আগে হারিয়ে ফেলছিল। হাসপাতালে সেদিন আমার সাথে আমার বাবা মা ছিলেন। ওনারা আমার শ্বশুরকে দেখে অবাক হয়ে যান। এই বাবার ওই সন্তান, এ যেন মানা যায় না। অবশেষে আমার সিজার করে পুত্র সন্তানের জন্ম হয়। নাতির মুখ থেকে আমার শ্বশুর আমাকে সোনার চেন উপহার দেন আর আমাকে বলেন, রুহিমা, তুমি আমার দাদুভাইকে মানুষের মতো মানুষ করে বড় করবে, টাকা পয়সার কোনো চিন্তা করবে না। আমি যতদিন বেঁচে আছি আমার দাদুভাইয়ের সব দায়িত্ব আমার। শুধু দেখতে মানুষের মতো হলে হবে না, ওকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলা। 5 দিন পর আমি হাসপাতাল থেকে আমার বাবুকে নিয়ে বাসায় ফিরে আসি। শোভন আর প্লাবনকে দেখে মনে হচ্ছে মামা হতে পেরে ওদের বুকটা গর্বে ভরে উঠছে। শোভন এসে আমায় বলল, আপনি বাবুকে একটু আমার করে দাও না, আমি ওকে ঠিক সামলে রাখতে পারবো। প্লাবনও ওর বায়না দেখে বলল, তুই এখনও পর্যন্ত ঠিকভাবে সামলাতে পারিস না, বাবুকে কি করে সামলাবি? আব্বু আমার বর্তমান অবস্থা নিয়ে অনেক মুষড়ে পড়ছেন। আব্বুর ধারণা ছিল মানুষ চিন্তা আব্বুর ভুল হয় না। কেরানির পোস্টে সারা জীবন চাকরি করছে, লক্ষ হাজার মানুষের সাথে ওঠা বসা, অথচ নিজের মেয়ের জন্য যে পাত্র ঠিক করলেন তাকে চিনতে তিনি ভুল করলেন। এই বিষয়টা মেনে নিতে আব্বুর কষ্ট হচ্ছে। আব্বু ভেঙে পড়া চেহারা দেখে আমার খুব কষ্ট হয়,
কি করা যায়? ভাগ্যের লিখন খণ্ডানো যায় না। যতই কষ্টের পাথর বুকের উপর ভারী হয়ে থাকুক, এতে আমার কিছু যায় আসে না। বাবুকে কোলে নিয়ে বুকের সাথে জড়িয়ে নিলে সাথে সাথে আমার সব কষ্ট এক লহমায় দূর হয়ে যায়। স্বর্গীয় সুখে মনটা ভরে উঠছে। বাবুকে দুধ খাইয়ে দিয়েছিলাম, এই জন্য বিরাট ঝাক্কি। 5 দিন বয়স, অথচ বাবু ঠিকমতো এখনও দুধ খাওয়া শিখে না। ধরে বেশিক্ষণ টানতে পারে না। ওর দুধ খাওয়ানোর সময় আমাদের মা ছেলেকে যুদ্ধ করতে হয়। আমি এই জন্য দরজা লাগিয়ে বাবুকে দুধ খাই। দরজা কে যেন নক করেছে। কে? রহিমা, একটু দরজাটা খোল। কেন মা, কী দরকার? একটু কথা ছিল। আমি উঠে গিয়ে দরজা খুললাম। আম্মুর মুখটা খুব চিন্তিত দেখে আমি জিজ্ঞাসা করলাম, তুমি কি আমায় কিছু বলবে? না মানে, তোর শ্বশুর কী যেন বলেছিল? কি বলেছিল? ওই যে বললো ডিভোর্স নাকি কার্যকর হয়নি। তাহলে তুই রাসেলের সাথে আবার সংসার শুরু করতে পারিস। আচ্ছা আম্মু, আমিও বাড়ি থেকে জীবন্ত ফিরে আসাতে তোমার ভালো লাগছে না। আবার পাঠাতে চাইলে যেন আমি লাশ হয়ে ফিরে আসি। আর তুমি তখন সব গর্ব ভরে সবাইকে বলবে আমার মেয়ে সতী নারী। তাই লাল শাড়ি পরে শ্বশুরবাড়িতে ঢুকলো আর বের হলো সাদা কাফন পরে। কী সব অলক্ষণে কথা বলছিস? এছাড়া আমার আর কিছু বলার ভাষা নেই। আমি তোমাকে বললাম ও বাড়ি যাও আমার পক্ষে সম্ভব নয়, তারপর তুমি আকারে ইঙ্গিতে আমাকে চাপ দিচ্ছ। এমনি কি বলছি, 2 দিন পর বুঝবি লোকের মুখে কত কটু কথা তোমায় শুনতে হয়। তখন বুঝবি এ সমাজে বেঁচে থাকা কত কঠিন। মানুষ তো সামাজিক, তাই সমাজ বাদ দিয়ে চলা যায় না। আম্মু, আমার জীবনটা যখন শ্যাওলা জমা বদ্ধ ডোবা হয়েছিল, তখন এই সমাজ কী করছিল? মানুষের জীবনে দুঃখ দুর্দশা থেকে সমাজ কী বলল, এই গুরুত্বটা মনে হয় তোমার কাছে খুব বেশি। আম্মু আমার উপর বিরক্ত হয়ে এই রুম থেকে বেরিয়ে গেল। আমারও ও বাড়ি নিগৃহীত হওয়ার কথা শুনে আম্মু কি করে আশা করে আমি আবার ও বাড়ি ফিরে যাব? আমি নির্বাক হয়ে আম্মু চলে যাবার পথের দিকে তাকিয়ে থাকলাম। জীবনে বয়ে চলে আমার জীবনের স্রোত নিজস্ব গতিতে এগিয়ে চলল। মাসখানেক মধ্যে বাবুকে আম্মুর কাছে রেখে আমি ভার্সিটিতে ক্লাস শুরু করলাম। এর মাঝে একদিন ভার্সিটি থেকে ফেরার পথে আমাদের দুজন প্রতিবেশী পরস্পরে আলাপ করছিল। সেই আলাপের প্রসঙ্গ ছিলাম আমি। ওদের পাশ দিয়ে যাওয়ার সময় শুনতে পেলাম একজন আরেকজনকে বলছে বড়লোক ছেলে পেয়ে জামাই বানানোর খুব লোভ হয়েছিল ওদের। কেমন শিক্ষা হলো আবার? মেয়েটাকে বিয়ে করলো বটে, তবে বউ হিসেবে নয়, ভোগ করার জন্য বিয়ে করেছে। তারপর মজা লুটেপুটে পেট বাঁধিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দিছে। এখন মেয়ের সাথে আর একজনকে পেলে পুষে বড় করতেছে। একেই বলে উচ্চশিক্ষা। কথায় আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। আম্মু হয়তো সমাজের এসব বক্রাকৃতির দিকে ইঙ্গিত করছিল। সেদিন আমি আন্টিদের মুখের উপর 2 কথা শুনিয়ে দিতে পারতাম। তবে একটা প্রবাদ আছে, শত্রুকে উঁচু পিঁড়িতে বসতে দিতে হয়, আর যুদ্ধে জিততে হলে 2 পা পিছোতে হয়। আমি আপাতত এসব কটু কথাকে এড়িয়ে চলার চেষ্টা করতাম। ভার্সিটি ক্লাস করার পাশাপাশি টিউশনও শুরু করলাম। আমার এক ফ্রেন্ডের ভাস্তিকে পড়ানো শুরু করলাম। মেয়েটার বাবা মারা গিয়েছিলেন। আমার ছাত্রীর নাম লিজা। আমি আমার ছাত্রীর মাকে ভাবি বলে ডাকি। ভাবি কর্পোরেট সেক্টরে জব করে, বাচ্চার পড়াশোনা দেখার সময় পায় না। আমি নিরিবিলিতে ওকে পড়াই। লিজা ক্লাস 6-এ পড়ে, আমি ওকে অঙ্ক করাই। যদিও ইতিহাস পড়ি, কিন্তু বিজ্ঞান থেকে এইচএসসি পাশ করে তো অঙ্কটা বেশ ভালোই পারি। ভালোই চলছিল, কিন্তু আমার জীবনে সরলরেখায় চলে না, যার ফলে আমিও বিশেষ কারণে এখানে বাধাগ্রস্ত হলাম। গরিব ঘরের মেয়েদের মনে হয় খুব বেশি স্বপ্ন দেখতে নেই। স্বপ্ন দেখা হয়তো গরিবের অপরাধ। সেই কারণে স্বপ্নগুলো বাধাগ্রস্ত হয়। এগুলো অবশ্য আমার একান্ত ব্যক্তিগত ধারণা, আমার নিজের জীবনের অভিজ্ঞ তাই বলা। কারো ক্ষেত্রে হয়তো জীবন অনেক সহজ, কিন্তু আমার জীবনের বাস্তবতা বড়ই কঠিন। আমার কী বা এমন বয়স, এই বয়সে আমাকে জীবনের কঠিন পরীক্ষার মুখোমুখি হয়। সন্তান মানুষ করার গুরুদায়িত্ব, অথচ আমি নিজেকে এখনও তৈরি করতে পারিনি। আমার সমবয়সী ক্লাসের ছেলেমেয়েরা মেজাজ করছে ফুরফুরে মেজাজে ঘুরে বেড়াচ্ছে, আবার প্রেমও করছে। হাসি আর আনন্দে ওরা ওদের জীবনটা উপভোগ করছে। আমার বয়সে ওদের সমান, অথচ কঙ্কের বিছানা পথে হেঁটে হেঁটে আমার পায়ের তলা ক্ষয়ে যাচ্ছে। মেহেদি আম্মুর কাছে রেখে ভার্সিটি ক্লাস করে 2টো টিউশনি করি। আম্মুর বয়সটা বেড়ে যাওয়াতে মেহেদিকে সামলাতে খুব কষ্ট হয়, তাই ফুল টাইম আম্মুকে সহযোগিতা করার জন্য একজন কাজের খেলা রেখে দেয়। এতে আম্মুর লাইফটা একটু ইজি হয়। এই খরচটা আমি বহন করি। ওদিকে প্লাবনের কোচিংয়ের টাকা মাঝে মাঝে আমাকেই দিতে হয়। আসলে এছাড়া উপায় নেই। আব্বু ছোট চাকরি করে এত খরচ বহন করতে পারে না, অনেক ক্ষেত্রে পেরে ওঠে না। আমার শ্বশুর মেহেদির খরচ বাবদ যে টাকা আমাকে দেয়,
আমি যদি কিছু নাও করি তবু ভার্সিটির খরচ থেকে শুরু করে আমার টুকটাক হাত খরচ ভালোভাবে হয়ে যায়। কিন্তু আব্বু আম্মুকে সাহায্য করার জন্য আমাকে টিউশনি করতে হয়। এতে অবশ্য আমার কোনো সমস্যা নেই, বরং টিউশনি করার কারণে বিসিএসটা হয়তো দিতে একটু সহজ হবে। আমার বিসিএস নিয়ে টিচিং প্রফেশনে যাওয়ার ইচ্ছা। সেদিন রাতে আমি অনেক জেগে পড়াশোনা করছিলাম। মেহেদি অবশ্য ঘুমিয়ে পড়ছে। দরজায় কে যেন নক করছে। কে? আপু আমি। প্লাবন কিছু বলবে? আপু একটু দরকার ছিল, আয় ভিতরে আয়। প্লাবন এসে বিছানায় বসে বলল, আপু মেহেদি রাত জাগে না? এত ভনিতা না করে কি বলতে এসেছিস বলে ফেল। আপু আমার কিছু টাকার দরকার ছিল। আব্বু ফর্ম ফিল আপের টাকা দিয়েছে, কিন্তু কোচিংয়ের ফিগুলো বাকি আছে। আমরা যারা একসাথে পড়ি সবাই স্যারকে টাকা দিচ্ছে, শুধু আমার টাকাটা বাকি আছে। স্যার ক্লাসে এসে আমাকে মনে করে দেয়। ক্লাসে সবার সামনে আমার খুব লজ্জা লাগে, নিজেকে খুব ছোট মনে হয়। আমার প্লাবনের দিকে তাকিয়ে খুব খারাপ লাগলো। মাথা নিচু করে খুব অসহায় ভঙ্গিতে ও কথাগুলো বলছে। আমি চেয়ার থেকে উঠে ওর কাঁধে হাত রেখে বললাম, আমি তো তোকে আগেই বলছি টাকা লাগলে বলিস, আমি তো দেই। টাকা চাইতে তোর এত লজ্জা পাওয়ার কী আছে? না চাইতে তোমার কাছে পাই। এরপরেও আপু তোমাকে কিভাবে বলি, মেহেদির খরচ, নিজের খরচ সব মিলিয়ে তোমার হিমশিম অবস্থা। সেখানে আমি আবার কোন মুখে তোমার কাছে টাকা চাইবো? স্যার কিছু মডেল টেস্ট দেবে। তুমি যে টাকাগুলো এর আগে দিয়েছিলে সেটা দিয়ে মডেল টেস্টে রেজিস্ট্রেশন করছি। এই জন্য কোচিংয়ের টাকা বাকি আছে। আমি প্লাবনকে ওর প্রয়োজন মতো টাকা দিয়ে দিলাম। রাত 2টো বাজে, শুয়ে পড়ো। আমিও শুয়ে পড়বো, সকালে ক্লাস আছে, আবার টিউটোরিয়াল হবে। প্লাবন চলে যাওয়ার পর মেহেদির পাশে শুয়ে পড়লাম। মেহেদিকে বুকে জড়িয়ে ধরলাম। ওকে বুকে নিলে আমি এক ধরনের শক্তি পাই। আমার সব ক্লান্তি এক লহমা দূর হয়ে যায়। কেন যেন মনে হচ্ছে ও হয়তো বলছে, মা আর কিছুদিন কষ্ট করো, আমি বড় হলে তোমার জীবনটা সুখে ভরিয়ে দেবো। চোখের কোল বেয়ে দুফোঁটা অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ল। মোবাইলে মেসেজে টুং করে শব্দ হলো। হৃদ্য মেসেজ পাঠিয়েছে, প্রিপারেশন কেমন হলো? ভালোই। তোমার কেমন হয়? মোটামুটি। কাল ক্লাসের পর তোমাকে নিয়ে লাঞ্চ করতে চাইছি, তোমার সময় হবে? না, আমার টিউশনি হয়েছে, রাত হয়েছে। আর কথা না বাড়াই ভালো, সকালে ভার্সিটি যেতে হবে। গুড নাইট। আসলে আমার এড়িয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমি কারোর সাথে খুব গভীর বন্ধুত্ব করতে চাই না। পাশে আমার জীবন নিয়ে ওদের কৌতূহল। তারপর কেন ডিভোর্স হলো, সংসার কেন করতে পারলাম না, এসব নানান প্রশ্নের উত্তর আমার আর এখন দিতে ইচ্ছা করে না। সেদিন ভার্সিটি ক্লাস শেষ করে লিজাদের বাসায় 5টার মধ্যে পৌঁছে যাই। ডোরবেল চাপতেই ভাবি এসে দরজা খুলে দেয়। আমি এসব ওয়ার্কিং ডে ডেকে ভাবিকে বাসায় দেখে অবাক হয়ে বললাম, ভাবি আজকে অফিস নেই? গিয়েছি, তবে তাড়াতাড়ি চলে এসেছি। আজ আমার একজন গেস্ট আসার কথা। আমি একটু রান্না করছিলাম। আগামীকাল শুক্রবার, তোমার ক্লাস নেই। তোমার সমস্যা না থাকলে রাতে আমাদের সাথে ডিনার করতে পারো। লিজার পড়ার টেবিলে বসে ওর জন্য অপেক্ষা করতে লাগলাম। লিজা এসে চেয়ারে বসলো। ম্যাম, আজকে আমি বেশিক্ষণ পড়বো না। বাসায় আম্মুর কলিগ আসবে। আজ আম্মুর জন্মদিন, উইশ করার জন্য আঙ্কেল আসবে। আঙ্কেল আমাকে খুব আদর করে, যখনই আসে আমার জন্য চকলেট নিয়ে আসে। মাঝে মাঝে আমি আঙ্কেল আর আম্মু বাইরে খেতে যাই, তখন খুব মজা হয়। ওই আঙ্কেলটা আম্মুর সাথে এক ভার্সিটিতে একসাথে পড়েছে। আম্মু আঙ্কেলকে খুব পছন্দ করে, আঙ্কেলও আম্মুকে পছন্দ করে। লিজার উপর মেজাজটা খুব খারাপ হলো। ওর খুব গল্প করা অভ্যাস। সুযোগ পেলে ওদের বাড়ির কথা আমায় বলবে। যেটা বলা যায় সেটাও বলে, আর যে কথাগুলো বলা উচিত নয় সেগুলো বলে। আমি প্রসঙ্গ ঘুরিয়ে বললাম, লিজা আমি খুব টায়ার্ড। তোমাকে যে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম সেগুলো করছো? ম্যাম, এখনও কিছু বাকি আছে, শেষ করতে পারিনি। তোমার তো সামনে পরীক্ষা, এত ফাঁকি দিলে তো রেজাল্ট ভালো হবে না। তখন তোমার আম্মু আমার উপর রেগে যাবে। আমি এক্ষুনি শেষ করে দিচ্ছি ম্যাম। এমন সময় ডোরবেলটা বেজে উঠল। লিজা যাচ্ছিল। আমি ওকে বললাম, তুমি অঙ্কটা শেষ করো, আমি দরজা খুলে দিচ্ছি। দরজা খুলে দেখে আমি আগন্তুককে দেখে চমকে গেলাম। আমি কাকে দেখছি? উনি আমাকে দেখে চমকে উঠলেন। আমি তাড়াতাড়ি রুমে এসে লিজাকে বললাম, লিজা আমার শরীরটা খুব খারাপ লাগছে, তুমি অঙ্কগুলো করে রেখো, আমি অন্য একদিন এসে দেখব। আজ উঠি। ব্যাগটা নিয়ে আমি লিজাদের বাসা থেকে চলে যাওয়ার সময় ড্রয়িং রুমে আবার রাসেলের মুখোমুখি হলাম। রাসেল আস্তে করে বলল, রুহি কেমন আছো? আমার ছেলেটা। আমি ওর কথা শেষ হওয়ার আগে ঝড়ের গতিতে বের হয়ে গেলাম। লিজাদার বাসা থেকে বের হয়ে একটা সিএনজি নিয়ে মিরপুরের দিকে ছুটে আসলাম। আর বারবার সিএনজির পিছনে জানলা দিয়ে দেখতে লাগলাম রাসেল আমাকে ফলো করছে কিনা। নিজেকে খুব অসহায় মনে হলো। এত ট্রমার মধ্যে বেঁচে থাকার একমাত্র অবলম্বন আমার ছেলে মেহেদি। ওকে ছাড়া আমি তো বাঁচতে পারবো না। এখন রাসেল যদি ওকে কেড়ে নিতে চায় তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো? রাসেল যেহেতু মেহেদির বাবা, তার উপর রাসেলের আছে অঢেল টাকা। মামলা করে ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিতেই পারে। তখন আমার শ্বশুরের কী করার থাকতে পারে? এসব নানান এলোমেলো চিন্তায় কখন যে মিরপুর পাইকপাড়ায় পৌঁছে গেছি টেরই পাইনি। সিএনজি ড্রাইভারের কথায় সম্মতি ফিরলাম। আপা,
আপনার বাসার গলিটা কোন দিকে? আর একটু মোড়ে এগিয়ে ওই মোড়ের চা দোকানটার পাশে থামান। ভাড়া মিটিয়ে বাসায় পৌঁছে ডোরবেলটা চাপতে দিতে আম্মু দরজা খুলে দিল। আমি রুমে গিয়ে মেহেদিকে বুকে জড়িয়ে নিলাম। আম্মু আমার হতবিম্বল আচরণ দেখে বলল, ঘুমের ছেলেটাকে করে তুলে নিচ্ছিস কেন? আম্মুর কথা জবাব না দিয়ে আমি মেহেদিকে বুকে নিয়ে পাগলের মতো আদর করতে লাগলাম। আমার অবস্থা থেকে আম্মু মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুই কি কোনো কারণে ভয় পেয়েছিস আম্মু? রাসেল আমার কাছ থেকে মেহেদিকে কেড়ে নেবি না তো? আমি যতটুকু জানি 7 বছর পর পর্যন্ত মেহেদি তোর কাছে থাকবে। এরপর বাবা দাবি করলে আইনের লড়াইয়ে ফয়সালা হবে। এক্ষেত্রে কোর্ট ঠিক করে দেবে সন্তান কার কাছে থাকবে। ওকে বিছানায় শুইয়ে দিয়ে তুই বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। আমি টেবিলে ভাত বেড়ে দিচ্ছি। একথা বলে আম্মু রুম থেকে বেড়ে চলে যায়। আম্মু যদিও সব কিছু বুঝিয়ে বলেছে, তারপরও আমার মনের ভিতর থেকে ভয় দূর হচ্ছে না। আমি টেনশন নিতে না পারে আমার শ্বশুরকে ফোন দিলাম। বাবা কেমন আছেন? আমি ভালো আছি। কিন্তু তুমি হঠাৎ করে ফোন দিলে কেন? মেহেদি ভালো আছে তো? হ্যাঁ বাবা, আমরা ভালো আছি। বাবা আমার খুব ভয় হচ্ছে। কেন? কিসের ভয়? বাবা, মেহেদিকে রাসেল কোনোদিনও আমার কাছ থেকে কেড়ে নিবে না তো? যদি কোনোদিন ও সন্তানের দাবি করে, সেদিন আপনি আমার পাশে থাকবেন তো? আমি কথা বলে ফোনের মধ্যে ঝরঝর করে কেঁদে খেলাম। শান্ত হও রুহিমা। আমি তো তোমাকে বলছি, বাবা বলে যেহেতু ডেকেছ, সারা জীবন আমার পিতৃস্নেহের হাত তোমার মাথার উপর থাকবে। রুহি, শক্ত হও। তোমাকে অনেকটা পথ একলা হাঁটতে হবে। চেম্বারে রুগী বসে আছে, পরে কথা বলছি। এখন রাখছি। ফোন রেখে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি ছিটিয়ে দিলাম। ফ্রেশ হয়ে এসে ড্রেস চেঞ্জ করে নিলাম। তারপর ভাত খেয়ে বিছানায় শুয়ে একটু গড়িয়ে নিলাম। মাগরিবের আজান হয়েছে। উজু করে নামাজ পড়ে আবার শুয়ে পড়লাম। আর মনে মনে ভাবলাম লিজার টিউশনটা ছেড়ে দেব। আমি রাসেলের মুখোমুখি হতে চাই না। পুরনো ক্ষতকে খুঁচিয়ে আর রক্তাক্ত করতে চাই না। ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে তাকিয়ে দেখি লিজার আম্মু ফোন দিয়েছে। কী ব্যাপার রুহি, ডিনার না করে এভাবে তড়িঘড়ি করে চলে গেলে? আমাকেও বলে গেলেন না সব কিছু ঠিক আছে তো? তোমার কি শরীর খারাপ করছিল? এভাবে আমাকে না জানিয়ে চলে গেলে? ভাবি, ফোন দিয়েছেন ভালো হয়েছিল। আপনি না দিলে আমি দিলাম। আমি আর লিজাকে পড়াতে পারবো না। আমার সামনে পরীক্ষা, নিজেরও পড়াশোনা আছে। তাই লিজাকে পর্যাপ্ত সময় দিতে পারবো না। এটা তুমি কি বললে রুহি? আর 1 মাস পর লিজার পরীক্ষা। এখন আমি টিচার কোথায় পাবো? তোমার কাছে আমি এরকম দায়িত্বজ্ঞানহীন আচরণ আশা করিনি। ভাবি, যতদিন আপনি ওর জন্য টিউটর না পান, আমি অনলাইনে ওকে হয়তো কিছুটা হেল্প করতে পারবো। তবে খুব তাড়াতাড়ি টিউটর নিয়োগ দিলে আমার জন্য ভালোই হয়। আমি তোমাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করতে পারি? বলুন। তুমি কি রাসেলকে আগে থেকে চিনতে? আমি রাসেল নামে কাউকে চিনি না, কিন্তু রাসেল তোমাকে চেনে। তোমার সাথে ওর কী সম্পর্ক? ভাবি, আপনি তো বললেন রাসেল আমাকে চেনে, তাহলে ওনার কাছ থেকে জেনে নিতেন আমার সাথে ওনার কী সম্পর্ক। আমি রাখছি। যদিও লিজার টিউশনটা ছাড়ার পর আমার অনেক প্রবলেম হয়, কারণ আমি বেশ ভালো টাকা পেতাম, আর ভাবিও আমার উপর অনেক নির্ভর করত। কিন্তু জীবনের নিজস্ব গতিতে কারোর জন্য কোনো কিছু আটকে থাকে না। আমি আবার নতুন টিউশনি জোগাড় করে নিলাম। আমার জীবনটাকে ভার্সিটির গণ্ডি আর বাসা, এই গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করে ফেলছি। এই গণ্ডির মধ্যে আমি থাকার চেষ্টা করি। এর মধ্যে প্লাবন এসএসসি পরীক্ষা দিয়ে ফেলছে। শোভন ক্লাস 9-এ উঠছে। মেহেদির বয়স 1 বছর পূর্ণ হতে চলল। 2 মাসের মধ্যে আমার মেহেদি বছর পূর্ণ হবে। আমার বাবা চাকরি এর 1 বছর, অথচ প্লাবন নিজের পায়ে দাঁড়াতে এখনও কয়েক বছর সময় লাগবে। এই কয়েক বছর আমাকে সামলে নিতে হবে। এসব নিয়ে ভাবলে আমি খুব অস্থিরতা বোধ করি। বিশেষ করে রাতে ঘুমানোর সময় ওই চিন্তাগুলো আমার মাথায় জেঁকে বসে। আর মেহেদি ভবিষ্যতের চিন্তায় মাঝে মাঝে নির্ঘুমে রাত কেটে যায়। আজও চোখে মুখে ঘুম নেই। দেওয়ালের ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 12টা ঘড়ির কাঁটা ছুঁইছে। মোবাইলের মেসেজের শব্দেই আমার চিন্তায় ছেদ পড়ল। তাকিয়ে দেখি হৃদ্য মেসেজ দিয়েছে, কেমন আছো? ভালো। আচ্ছা, তুমি এমন করলে কেন বলো তো? তুমি কারোর সাথে মেলামেশা করো না, আড্ডা মারো না, ক্লাস শেষ হওয়ার সাথে সাথে তুমি বাসায় চলে যাও। আমার খুব ইচ্ছে হয় তোমার সাথে বন্ধুত্ব করতে। আমরা ঘুরবো, সুন্দর সময় কাটাবো। শোনো, বন্ধু হলে তো দোষ নেই। এর বেশি আমি তোমার কাছ থেকে কিছুই চাই না। আমরা তো বন্ধু। ক্লাসে যারা একসাথে পড়াশুনো করে, আমরা সবাই তো বন্ধু, তাই না? আচ্ছা ঠিক আছে, তুমি এত করে যখন চাইছো, তখন একদিন তোমার সাথে লাঞ্চ করব। অনেক রাত হয়েছে, গুড নাইট। ওর সাথে কথা শেষ করে জানলা দিয়ে রাতের অন্ধকারে আকাশের দিকে তাকিয়েছে। তারাগুলো মিটমিট করে জ্বলছে। হয়তো ভোরের দিকে মনে হয় চোখটা লেগে এসেছিল। সেদিন বেলা করে আমার ঘুম ভাঙে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 8টা বাজে। ভার্সিটির বাস তো চলে গেছে। আমি মেহেদিকে দুধ খাইয়ে পরনের কাপড় চেঞ্জ করে আম্মুর কাছে দিয়ে নিজে রেডি হয়ে একটা সিএনজি নিয়ে ভার্সিটি রওনা হলাম। সকাল 9:30টায় ক্লাস শুরু হবে। এই ম্যাডাম দেরি হলে
ক্লাসে ঢুকতে দেয় না। ঠিক 9:40 সিএনজিতে পৌঁছে দিলাম। সিএনজি ভাড়া মিটিয়ে ক্লাসরুমের দিকে দৌড়াতে লাগলাম। এমন সময় কে যেন পিছন দিক থেকে রুহি বলে ডাকছিল। তাকিয়ে দেখে আমার পিছনে ঋদ্ধ আসছে। রুহি, এখন ক্লাসে গিয়ে লাভ নেই, ম্যাডাম ক্লাসে ঢুকতে দেবে না। বরং আজ চলো আমরা আজ একটু চারুকলায় যাই, ওখানে একটা আর্টের এক্সিবিশন আছে। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10:45 বাজে। মনে ভাবছি ঋদ্ধ ঠিক কথা বলছে। তারপর আমি আর ঋদ্ধ হাঁটতে হাঁটতে চারুকলায় যাই। সেদিন ঋদ্ধ আমার অনেক কথা শেয়ার করি। কথা প্রসঙ্গে বলে ফেলে আমি ডিভোর্সি। ঋদ্ধ ওর ব্রেকআপ হয়ে যাওয়ার সম্পর্কে কথা আমায় বলে। ওর মা বেঁচে নেই, সৎ মায়ের সংসারে বেড়ে ওঠা। ওর শৈশব কৌশল অনাদর আর অবহেলায় কেটেছে। আমরা দুজনে চারুকলায় ঘুরতে ঘুরতে এমন একজনের মুখোমুখি হলাম, তাকে দেখে আমার বুকটা কেঁপে উঠল। অনাকাঙ্ক্ষিত প্রণয়, 2য় পর্ব। পুরো গল্পটা প্লেলিস্টে পেয়ে যাবেন। গল্পের শেষে যে প্লেলিস্টটা আসবে, অনাকাঙ্ক্ষিত প্রণয়ের গল্পের সকল পর্ব, সেই প্লেলিস্টে পেয়ে যাবেন।